জামায়াতের এই ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়াটা এত গুরুত্বপূর্ণ, এটা কি জামাতকে বিকশিত হতে দিচ্ছে না বা সামনে এগোতে দিচ্ছে না দলকে? মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বাংলাদেশে আপোষযোগ্য নয়। আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ নেতৃবৃন্দের একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে ১৯৭১ সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য। জামাতের নিবন্ধন নেই, জামাতের নির্বাচনী প্রতীক নেই, জামাত প্রকাশ্যে মিছিল করতে পারে না। যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা। ৭১-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে ১৯৭১ সালে দলটির যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেটির জন্য ক্ষমা প্রার্থনা এবং দলটির ভেতরে নানা রকম সংস্কারের জন্য তিনি বহুদিন ধরে দলের ভেতরে দাবি তুলে আসছেন, কিন্তু সেই দাবিগুলো উপেক্ষিত হওয়াতেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক এখন স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ পলক। প্রথমেই প্রশ্ন যে আপনি বলেছেন আপনার পদত্যাগপত্রে যে ১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনার প্রশ্ন এবং দলের ভেতরে সংস্কার এবং পরিবর্তনের প্রশ্ন, এগুলো নিয়ে অনেক দিন ধরে আপনি বলে আসছেন দলের ভেতরে নানা ফোরামে। তো যদি অনেক দিন ধরেই বলে এসে থাকেন তাহলে তখন এর আগে পদত্যাগ করেননি কেন, এখন কেন করছেন? না, আমার ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে জামাত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো, বোঝাতে পারবো যে ৭১-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত। এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামাতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। তো আপনি যেটা বলেছেন যে এই ১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত, এই ব্যাপারটা এতদিন হয়নি কি কারণে? আসলে পলক, অনেকগুলো কারণ আছে। আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা খুবই কম। যেমন আমি যদি বলি যে 1731-এ আমরা দেখি যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার একজন ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন এবং অকপটে ক্ষমা চেয়েছিলেন। এখানে আমরা দেখি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য যদিও ডেভিড ক্যামেরন ক্ষমা চাননি, কিন্তু কাছাকাছি উনি গিয়েছিলেন আর কি। তো আমাদের দেশে এক নম্বর সংস্কৃতি নেই। ২ নম্বর হচ্ছে জামাতের মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, বিভক্তি ছিল। কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন, কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন না। আর ৩ নম্বর যেটা ছিল যে জামাত একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, এটা পার্টির ভিতরে তারা গণতন্ত্রের চর্চা করে, সুতরাং সেখানে অধিকাংশের মতামতই প্রাধান্য পেয়েছে। কিন্তু একটা কথা আমি বলবো পলক, সেটা হচ্ছে যে যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা। তারা তাদের ফলোয়ারদেরকে বা জনগোষ্ঠীকে, তাদের সমর্থকদেরকে ক্যারি করতে পারেননি। তো জামায়াতে ইসলামী দলটি বর্তমানে যেভাবে আছে সেটা বিলুপ্ত করে দেওয়ার কথাও আপনি বলেছেন, সেটারই বা কারণ কি? সেটা একটা যৌক্তিক কারণ আছে। প্রায় ৯ বছর হয়ে গেল জামাত ইসলামী প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। দেশের ৬৫টা ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ব্রাঞ্চেস আছে ২-১টা ছাড়া বাকি সবগুলোই সরকার বন্ধ করে দিয়েছে। জামাতের নিবন্ধন নেই, জামাতের নির্বাচনী প্রতীক নেই, জামাত প্রকাশ্যে মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, প্রেস কনফারেন্স করতে পারে না। সুতরাং জামাত এখন প্রায় মৃত। সুতরাং এই অবস্থায় জামাতকে নিয়ে অগ্রসর হওয়ার সম্ভবপর নয়। ইতিহাসে আমরা অনেক দেখি যে অনেকগুলো রাজনৈতিক দল তারা নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে বা সরকার যখন তাদেরকে বিলুপ্ত করে দেয় তখন তারা নতুন স্ট্র্যাটেজিতে আসে। সুতরাং এই জন্যই আমি জামাতকে বলেছি যে বিলুপ্ত করে দেওয়ার জন্য।
যদি আমরা এই যে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইবার প্রসঙ্গটা আরেকবার আসি, যে যখন আপনি এই দাবিগুলো তুলেছিলেন, কারা এই আপনার এই প্রস্তাব বা দাবির বিপক্ষে ছিলেন এবং তাদের কি সমস্যাটা ছিল, কেন তারা ক্ষমা চাইবার ব্যাপারে একমত হননি? সেটা আমার পক্ষে বলা মুশকিল, ওরা নিজেরাই সেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমি বলছি যে দ্বিধা বিভক্ত ছিল, কিছু লোক পক্ষে ছিলেন, কামরুজ্জামান সাহেব এটার পক্ষে ছিলেন, অনেকে এটার পক্ষে ছিলেন, অনেকে বিপক্ষেও ছিলেন। সুতরাং এই কারণেই হয়েছে। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে ধীরে ধীরে এই পক্ষের লোকজনের সংখ্যাই বাড়ছে। তো এই যে আপনি এখন দল বিলুপ্ত করে দেওয়ার কথা বলছেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে রাজনীতি করেছে। এখন যদি এই নাম তাদের বাদ পড়ে যায়, তো তাহলে কি রাজনীতি নিয়ে এবং কি রূপ নিয়ে তারা নতুন রাজনীতি করবে? আপনি কি প্রস্তাব করেছিলেন? আসলে দেখেন, আমরা একটা পরিবর্তনশীল বিশ্বে বসবাস করি। মুসলিম বিশ্বে পরিবর্তন হচ্ছে। আপনি দেখেন যে আজ থেকে আপনার 1885-এ যে কংগ্রেস হয়েছিল এলেন হিউম্যান নেতৃত্বে, সেই কংগ্রেস আর গান্ধী এবং নেহরুর কংগ্রেস এবং বর্তমান কংগ্রেস সমান নয়। 1906 সালে স্যার সলিমুল্লাহর অধীনে মুসলিম লীগ হয়েছিল। 1906 সালের মুসলিম লীগ আর জিন্নার মুসলিম লীগ ডিফারেন্ট ছিল। সুতরাং জামাতের মধ্যেও পরিবর্তন হওয়া প্রয়োজন। মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়েছে। একটা কথা আমি বলেছি, এখনও বলবো, আমাদের দেশের নতুন প্রজন্ম তারা আলোকিত, তারা শিক্ষিত, তারা ওয়াকেফাল। সুতরাং এই যে দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে সামনে রেখে জামাত ইসলামেরও পরিবর্তন হওয়া প্রয়োজন বলে বলে আমি মনে করি। আমি প্রয়োজনকে মনে করি অনস্বীকার্য। আপনি কি ইঙ্গিত করছেন যে জামায়াতে ইসলামী তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি আর করবে না, বা অন্য কোনো ধরনের রাজনীতি তারা করবে? যেটা আমি আগেই বলেছি যে আসলে সময় পরিবর্তন হয়েছে। 1940 সালে যখন ঔপনিবেশিক আমলে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল, এখওয়ান মুসলিমিন প্রতিষ্ঠিত হয়েছিল এর কিছু আগে, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তুরস্কে পরিবর্তন হয়েছে, তিউনিসিয়াতে পরিবর্তন হয়েছে, এমনকি কোয়ানো ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নামে একটা নতুন পার্টি করেছে। সুতরাং এটা আমার আহ্বান হবে পার্টিকুলারলি টু দ্য ইয়াং জামাত পিপল, তাদের কাছে, যে এই জিনিসটাকে ভাববার সময় এসেছে। নতুন পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। তো জামায়াতের বর্তমান যে নেতৃত্ব, আপনি বলেছেন যে আপনি এই দাবি বারবার করেছেন কিন্তু আপনি সাড়া পাননি। জামায়াতের এখনকার যে নেতৃত্ব, তারা এসব কথা কতটা আমলে নেবে এবং কর্মীরাই বা কী বলবে, তাদের উদ্দেশ্যেই বা আপনি কি বলবেন? আমার মনে হয় জামাত বর্তমান নেতৃবৃন্দ যারা আছেন জামাতের, তারা শিক্ষিত, তারা যথেষ্ট সিভিলাইজড, তারা সংগঠনকে ধরে রেখেছেন এবং তাদের মধ্যেও যথেষ্ট ফরওয়ার্ড লুকিং, সম্মুখের দিকে চিন্তার লোকজন আছে। আমি বিশ্বাস করি যে জামাতের নতুন প্রজন্ম যদি লিডারশিপে আসে, তাহলে এটার মধ্যে পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। একটা কথা বলে রাখি, কিন্তু এই পরিবর্তিত অবস্থাতে প্রয়োজন যদি জামাত আনতেও চায়, আমি তখন জামাতে নেই, কিন্তু 1971 সালের এই ইস্যুটাকে জামাতকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এছাড়া নতুন কোনো চিন্তাধারা কাজে লাগবে বলে আমার মনে হয় না। কেন আপনি মনে করেন যে জামায়াতের এই ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়াটা এত গুরুত্বপূর্ণ? এটা কি জামাতকে বিকশিত হতে দিচ্ছে না বা সামনে এগোতে দিচ্ছে না দলকে? আজকে যারা ৭১-এর পরে যারা জন্ম নিয়েছে, যারা জামাতে জয়েন করেছে, ভবিষ্যতে যারা আসবে, তাদেরকেও ওই গ্লানিটা বহন করতে হচ্ছে, ওই দায়ভার বহন করতে হচ্ছে, কিন্তু এরা যথেষ্ট কন্ট্রিবিউট রাখতে পারে। সুতরাং আমি মনে করি যে মুক্তিযুদ্ধ এবং ইসলাম, এই দুটো বাংলাদেশে আপোষযোগ্য নয়। সুতরাং জামাত হ্যাজ টু অ্যাড্রেস দ্য 1971 ইস্যু। তো আপনার এই যে পদত্যাগ, এটার কি প্রভাব পড়তে পারে আপনার দলের ওপরে? আপনার মতন উঁচু সারির নেতা এর আগে পদত্যাগ করেছেন বলে তো আমরা শুনিনি জামাতের দীর্ঘদিনের ইতিহাসে। দেখেন, এক ব্যক্তির উপর কিছু নির্ভর করে না,
জামাত একটা সুশৃঙ্খল দল, একটা সায়েন্টিফিক পলিটিক্যাল পার্টি, তারা নিজেদের ভিতরে গণতন্ত্র চর্চা করে, জামাতের কোনো অসুবিধা বলে আমি মনে করি না। অ্যান্ড আই উইশ জামাত ওয়েল। আমি না, কিন্তু চাই কোনো প্রভাব যদি নাই ফেলবে তো তাহলে পদত্যাগ আপনি করছেন কেন? পদত্যাগ করেছি যে আমি মনে করি এই কাজটা সঠিক, পদত্যাগ করা উচিত। আর ওইটার উপরে কী প্রভাব পড়বে না পড়বে সেটা ভবিষ্যতের ব্যাপার। আপনাকে অপেক্ষা করতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য। তো আপনি কি এই বিষয় যে আপনার যে কথাগুলো, যে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, দলের সংস্কার করতে হবে, পরিবর্তন আনতে হবে, যুগোপযোগী করতে হবে, আপনি কি আপনার দলের ভেতরে একা নাকি আপনার সঙ্গে আরও অনেকেই আছেন? জামাত ইসলামীতে যথেষ্ট ইয়াং পিপল আছে, যুবকরা আছে, যারা ফরওয়ার্ড লুকিং, যারা দেশ এবং জাতির ব্যাপারে অনেক কল্যাণ রাখতে পারে, অবদান রাখতে পারে। এটা রাখার জন্য তারা কনফিডেন্ট। সুতরাং আমি মনে করি যে দেশের যথেষ্ট এই দলের মধ্যে যথেষ্ট পটেনশিয়াল আছে। তো আপনি বলেছেন যে আপনি পুরনো পেশায় ফিরে যেতে চান এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় অবদান রাখতে চান। সেটা কি আপনি রাজনীতি দিয়ে রাখবেন? আপনার দলে যারা আপনার মতের সমর্থক তারা কি আপনার সঙ্গে আসবেন? ভবিষ্যতে আপনি কি করতে যাচ্ছেন তাহলে? আমি পেশায় যাব, যেটা আমি বলেছি। ২ নম্বর হচ্ছে আমি তো বাংলাদেশের নাগরিক, আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ অবশ্যই আমি করে যাব। রাজনীতির বাইরেও দেশকে সমৃদ্ধ করার জন্য অনেক কাজ করা যায়। আজকে বাংলাদেশে হানাহানি চলছে, মারামারি চলছে, এই সমস্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা জাতীয় কনসেনসাস তৈরি করতে হবে। সেই কনসেনসাস তৈরি করার জন্য আমি যতটুকু পারি কন্ট্রিবিউট করার চেষ্টা করব। আপনার কি মনে হয় যে ২০০১ সাল থেকেই আপনি এ সমস্ত পরিবর্তনের কথা বলে আসছেন, তখন সেই নেতারাই ছিলেন ক্ষমতায় যাদের এই ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কারণে বিচার হয়েছে এবং যারা মৃত্যুদণ্ড হয়েছে বা যারা জীবিত নেই, তাদের বিরোধিতার কারণেই কি এই ব্যাপারটা হয়নি, এই পরিবর্তনগুলো হয়নি? এটা আমি আগেই বলেছি পলক আপনাকে, এই ব্যাপারে মতামতটা বিভক্ত ছিল। কিছু মানুষ চেয়েছিলেন, কিছু নেতৃবৃন্দ চেয়েছিলেন যে ৭১-এর ব্যাপারে তারা ক্ষমা চাইবেন, কিছু বলছিলেন চাইবেন না। এবং যেহেতু জামাত একটি গণতান্ত্রিক দল, সুতরাং সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামতই প্রাধান্য পেয়েছে। তো তাহলে তারা যে এখন নেই, যারা এই বিচারের কারণে, মৃত্যুদণ্ডের কারণে বা স্বাভাবিক মৃত্যুতে যারা বিদায় নিয়েছেন, তাদের অনুপস্থিতি কি জামায়াতের সামনে এই যে নিজেদের রাজনীতিকে একটা রিব্র্যান্ডিং করা, রিইনভেন্ট করা বা পুনর্গঠন করা, নতুন করে একটা পথ তৈরি করা, সেটার একটা সুযোগ এনে দিয়েছে? সেটা আমি বলেছি যে আমরা পরিবর্তনশীল বিশ্বে বসবাস করছি। দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে অনেক পরিবর্তন এসেছে। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সেই পরিবর্তনকে বিবেচনায় এনে জামাতের নতুন প্রজন্মের নতুন চিন্তা করা উচিত। সেই প্রজন্মকে কি আপনি নেতৃত্ব দিতে ইচ্ছুক? নতুন প্রজন্ম নিজেরাই নেতৃত্বে আসবেন বলে আমরা আশা করি। তারাই দেশকে পরিচালনা করবেন, তারাই দেশের নেতৃত্ব দেবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। তো এই যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কার পক্ষ বিপক্ষের প্রশ্ন এবং যা বাংলাদেশের রাজনীতিতে এত বড় একটা বিভক্তি সৃষ্টি করেছে, সেটা নিয়ে একটা দলের মধ্যে একজন শীর্ষ নেতার পদত্যাগ, অর্থাৎ এটার একটা প্রতিক্রিয়া দেখতে পাওয়া সবার চোখের সামনে, এই ঘটনাটা এত দেরিতে হয়েছে কেন? কেন আগে হয়নি? এটা আমি আগেই বলেছি, আমি চেষ্টা করেছিলাম ভিতর থেকে সংস্কার করার জন্য। আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ নেতৃবৃন্দের একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে ১৯৭১ সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য। আমি যতদিন মনে করেছি যে আমি এটা করতে পারবো, ততদিনই আমি পার্টিতে ছিলাম। এখন আমি যখন মনে করেছি যে আমার পক্ষে এই লক্ষ্য অর্জন করা সম্ভবপর নয়, তখনই আমি
নিজে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। এবং এটাকে কেন্দ্র করে নতুন কোনো পথে রাজনীতি করবার কথা আপনি এখনো ভাবেননি? আমি যেটা বলেছি যে বাংলাদেশের নাগরিক হিসাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমার যা কিছু কন্ট্রিবিউট করার আছে আমি সেটা কন্ট্রিবিউট করব। আজকে বাংলাদেশের 17 কোটি মানুষ দ্বিধা বিভক্ত, হানাহানি, মারামারি, কাটাকাটি এটাই আমাদের চলছে। জাতীয় ঐক্য আমাদের হওয়া উচিত। এবং জামাতকে আমি অ্যাডভাইস করেছিলাম 71কে অ্যাড্রেস করার জন্য, এই বিভাজনকে শেষ করার জন্য। একটা দেশের জনগণের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একতা। আমার মনে হচ্ছে ইউনাইটেড স্টেটসে যখন নির্বাচন হয়ে যায় তখন তারা বলে যে আমরা উই হ্যাভ ডিভাইডেড দি নেশন এনাফ, এখন আসেন আমরা সবাই এক হই। সুতরাং জাতিকে এক করার জন্য, to bring them to one platform, 71 was a stumbling block for Jamaat.